হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব এবং আজকে একটা ভারতবর্ষের একটা গুরুতর সমস্যা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ওরাল ক্যান্সার। আমার আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য কিছুই না, একটা বিষয় খালি জানানোর যে এটি কিন্তু ভারতবর্ষের অন্যতম ভয়ঙ্কর একটি ক্যান্সার। আমার এই পডকাস্টটি যখন আপনি দেখা শেষ করবেন ততক্ষণে ভারতবর্ষে 2 থেকে 3 জন মানুষ কিন্তু এই ক্যান্সারে মারা গেছে। তো আসুন আজকে আমরা জানার চেষ্টা করি ওরাল ক্যান্সার কি, এর লক্ষণ কি, কখন আমরা চিকিৎসকের কাছে পৌঁছবো এবং এর চিকিৎসা কি। এবং এই সমগ্র আলোচনায় আমাদের আজকে যিনি অতিথি আছেন তিনি আমাদের কলকাতা শহরের অন্যতম প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর অর্ঘ্য বাসু। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হেলথ ইনসাইডার পডকাস্টে আপনাকে স্বাগত। ওরাল ক্যান্সার মোটামুটি ভারতবর্ষে এটা একটা ভয়ঙ্করতম ক্যান্সারের মধ্যে একটা। তো জানতে চাইবো প্রথমেই আপনার কাছে যে ওরাল ক্যান্সার বিষয়টা আসলে কি। দেখুন, আমরা আজকে ওরাল ক্যান্সার নিয়ে মাথা ঘামাচ্ছি। হুম আমরা যখন পড়াশোনা করেছি, হুম আজ থেকে 10-15 বছর বা হুম 20 বছরের আগের কথা বলছি, তখন আমি ভাবতাম, তখনও আমরা হুম পড়াশোনা করতে গিয়ে, পরীক্ষা দিতে গিয়ে এমসিকিউ আসতো, যে মাল্টিপল হুম চয়েস হুম হুম কোয়েশ্চেন আর কি, যে ভারতবর্ষে ক্যান্সার জনিত মৃত্যু মানে ক্যান্সার রিলেটেড ডেতে হুম সবচেয়ে বেশি ফ্যাটাল কোন ক্যান্সারটা। হুম আমরা তখন লিখতাম, মানে এমসিকিউ এর হুম হুম উত্তরটা ছিল হুম ওরাল হুম ক্যান্সার আর লাং ক্যান্সার, হুম হুম দুটো। হুম এবার লাং ক্যান্সারটা আমরা কোরিলেট করতে হুম পারতাম, হুম কারণ পশ্চিমবঙ্গে বিশেষ করে হুম কলকাতায় হুম আপনি বাইরেই বেরোলেই দেখবেন লোকজন সিগারেট খাচ্ছে হুম বা বিড়ি হুম খাচ্ছে। হুম এখানে কিন্তু পান, জর্দা, গুটখা এইগুলো চেবায় বা ব্যবহার করে এরকম লোকের সংখ্যাটা কম। হ্যাঁ, মেদিনীপুরে বা মানে নর্থ বেঙ্গলের কিছু কিছু অংশে পান খাওয়ার প্রবণতাটা বেশি দেখা হুম যায়। কিন্তু এবার আমি তখন ভাবতাম হুম যে মুখের ক্যান্সার তাহলে এত কোথা থেকে হচ্ছে, হুম হুম যে ভারতবর্ষে ক্যান্সার জনিত মৃত্যুর প্রধান কারণ হচ্ছে মুখের ক্যান্সার। হুম এরপরে আমি যখন বাইরে গিয়ে পড়াশোনা করা শুরু করলাম, হুম ভারতবর্ষের অন্যান্য হুম দেশে, হুম অন্যান্য হুম রাজ্যগুলোতে, অন্যান্য শহরগুলোতে, সেখানে আমি দেখছি আরে বাপরে ভয়ঙ্কর অবস্থা। মানে প্রত্যেকটি লোক, সে শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত, রাস্তার ঠেলাওলা থেকে শুরু করে মাল্টি মিলিয়নেয়ার, যে হয়তো স্কাই স্ক্র্যাপারে বসে ঠান্ডা ঘরে বসে অফিস করছে, সেও কন্টিনিউয়াসলি মুখের মধ্যে চিবাতে চিবাতে কথা বলছে, আর 10 মিনিট অন্তর অন্তর বাথরুমে গিয়ে প্যাচ করে একবার থুতু ফেলে দিয়ে আসছে। এবং বিগত 10 থেকে 15 বছরে আমি দেখলাম এই জিনিসটা পশ্চিমবঙ্গে একদম স্কাই রকেটিং। একদমই তাই। মানে পান, জর্দা, গুটখার হুম বিক্রি হুম আজ থেকে 10 বছর আগে পশ্চিমবঙ্গে যা ছিল বা কলকাতায় যা হুম ছিল, আমি পশ্চিমবঙ্গের কোনায় কোনায় প্র্যাকটিস করতে গিয়ে যেটা দেখেছি, এই 10 বছরে আমার মনে হয় কয়েক লক্ষ গুণ বেড়েছে। এবং আপনি নিজেই ভেবে দেখুন, আমাদের ছোটবেলায় হুম আমরা যখন পাড়ায় বেরোতাম, হুম পাড়ার একটু বয়স্ক দাদু দাদু হুম বা হুম জ্যাঠা বা হুম কাকা মামা এই ধরনের যে সমস্ত একটু হুম মধ্যবয়স্ক হুম বা বয়স্ক লোকরা থাকতো, পাড়ার রকে হুম বসে সবাই বাচ্চাদের ক্রিকেট খেলা দেখতে দেখতে হুম সিগারেট খাচ্ছে, বিড়ি হুম হুম খাচ্ছে। জর্দা গুটখা চেবানোর মতন সিনিয়র হুম আপনি কজন পেতেন? অনেক কম ছিল, মানে দেখা যেত না বললেই, যেতই না হ্যাঁ। অলমোস্ট। আর আজকে আপনি মানে নিজের ঘরের থেকে রাস্তায় বেরোন, দেখবেন সবাই কন্টিনিউয়াসলি চেবাচ্ছে চেবাচ্ছে আর রাস্তায় প্যাচ প্যাচ করে থুতু একদমই ফেলছে। স্টেশন গুলোতে দেখলেই মানে গেলেই আপনি বোঝা যে যায়। কোনো বিল্ডিং এ যান, হুম হুম প্রত্যেক বিল্ডিং এর সিঁড়ির যে হুম টার্নিং গুলো রয়েছে, হুম হুম দেখবেন ওই পানের পিক ফেলার মতন জর্দা গুটখার পিক ফেলে সব রঙিন হয়ে রয়েছে। এবং সিগারেট স্মোকিং বা অ্যালকোহলিজম কে, এই ওরাল যে অ্যাডিকশনস গুলো হয়, পান, জর্দা, গুটখা, শিখর, হুম, হেনা তেনা এইগুলো যেগুলো আছে, এ কিন্তু বহুদিন আগেই অ্যালকোহল এবং সিগারেটকে পেছনে ফেলে দিয়ে এসছে। একদমই তাই। এখন কিন্তু পুরো ভারতের মতোই হুম। কলকাতা এবং পশ্চিমবঙ্গেও ওরাল টোবাকোটাই মেন সাবস্টেন্স অফ একটা অ্যাডিকশন। সময় আমরা দেখেছি যারা অবাঙালি যারা তাদের মধ্যে এই গুটখা বা এই ধরনের তামাক বেশি খাওয়ার ছিল, রেওয়াজটা বেশি ছিল। কিন্তু বাঙালি তাদেরকেও পেছনে ফেলে দিয়েছে বিগত দশ একদমই তাই। বছরে একদমই তাই। এবং দেখুন, আমরা তো বাঙালি, আমরা অ্যাডাপ্ট করি। হুম আমরা বাইরের হুম দেশের, হুম বাইরের রাজ্যের হুম সব জায়গার লোককে হুম আমরা বুকে টেনে নিই, আপন করে নিই। সেরকম অন্যান্য সব জায়গার নেশাগুলোকেও আমরা বুকে টেনে নিই বা আপন করে নিই। সেই জন্য আহ, যেগুলো বাঙালির ট্র্যাডিশনাল নেশা ছিল, সেগুলো এখন পিছিয়ে গেছে। এই চেবানোর নেশাগুলো
ওরাল চিউয়েবল টোবাকোস বিগত 10 বছর ধরে বাংলার প্রধান নেশা, এবং সেটাই কলকাতায় ক্যান্সার হসপিটালগুলোতে মুখের ক্যান্সারের পেশেন্টদের সংখ্যা যেভাবে বেড়েছে, এটা তারই প্রমাণ। একদম। আমরা যখন সার্জারিতে এমএস করেছি তখনও কিন্তু আমরা মুখের ক্যান্সারের পেশেন্ট এত দেখতাম না। তখন আমরা ব্রেস্ট ক্যান্সার দেখতাম, গাইনোকোলজিক্যাল ক্যান্সার দেখতাম, পেটের ক্যান্সার দেখতাম, লাং ক্যান্সার দেখতাম, কারণ পশ্চিমবঙ্গে অধিকাংশ লোকই স্মোকার। একদম। বিগত 10-15 বছরে আমরা যে হারে মুখের ক্যান্সার দেখেছি সেটা অভাবনীয়, সেটা ভাবা যায় না, মানে যে রেটে এই ক্যান্সারটা বেড়েছে। এবং এই ক্যান্সারের সবচেয়ে খারাপ জিনিসটা হচ্ছে স্টেজ 4 হয়ে গেলেও ওই সিগারেটের প্যাকেটে যেরকম ছবিগুলো দেয়া থাকে, পেশেন্টদের মুখের অবস্থাটা ওরকম হয়ে যায়, কিন্তু সেই পেশেন্ট চট করে মরে না। চিন্তা করো, আজকে একটা লাং ক্যান্সারের পেশেন্ট, একটা স্টমাক ক্যান্সারের, প্যানক্রিয়াসের ক্যান্সারের, লিভারের ক্যান্সারের পেশেন্ট স্টেজ 4 হয়ে গেলে হার্ডলি চিকিৎসা করেও, বা জন্ডিস হয়ে গেলে 2 মাস 3 মাস 6 মাস। মুখের ক্যান্সারের পেশেন্ট মুখে ওই রকম ভয়ঙ্কর একটা ঘা নিয়ে সে 5 বছরও বেঁচে থাকতে পারে, কিন্তু না এই ঘাটার কোনো চিকিৎসা হবে, পোকামাকড় হয়ে যাবে, রক্ত বেরোবে, খাবার খাবে মুখের ভেতর দিয়ে, নিচ দিয়ে ফুটো দিয়ে গলে বেরিয়ে চলে আসবে, যেখানে শোবে সেই জায়গাটাতে একরাশ পোকা এসে পড়বে, এবং ইটস এ লিভিং হেল, মানে জীবন্ত নরক এটা একটা। ওই 5 বছর কিন্তু তাকে এবং তার বাড়ির লোককে ভুগতে হবে এবং ভাবতে হবে যে এ কবে মারা যাবে। অন্যান্য ক্যান্সার গুলো যেগুলো মানে সোকল্ড আমরা বলি ভগবান এই ক্যান্সারটা দিয়েছে, সেখানে বাড়ির লোক ভগবানকে দোষারোপ করে যে এই আমার এই বাড়ির লোক তো কোনোদিন সিগারেটও খেলো না, মদও খেলো না, ভগবান তুমি এমন একটা রোগ দিয়ে দিলে, তাকে টেনে নিলে। কিন্তু মুখের ক্যান্সার হচ্ছে এমন একটা ক্যান্সার যেটা 90% ক্ষেত্রে ভগবানের দেওয়া নয়, নিজের বানানো, ম্যানমেড ক্যান্সার। তো আমরা যেরকম বলি না ম্যানমেড ভূমিকম্প, ম্যানমেড বন্যা, সেরকম এটা কিন্তু একটা ম্যানমেড ক্যান্সার। তো দেখা যায় যাদের মুখের ক্যান্সার হয়েছে তাদের 90% পেশেন্ট কিন্তু ওরাল ফর্মস অফ টোবাকো, মানে পান, জর্দা, গুটখা, এগুলো যেগুলো চেবানো যায়, এগুলোতে আসক্ত। এছাড়াও কিছু কিছু জিনিসে মুখের ক্যান্সার হয়, যেমন কারোর যদি খোঁচা দাঁত থাকে, কন্টিনিউয়াসলি জিভে খোঁচা দিচ্ছে, ভাঙা দাঁত, সেটার থেকে ক্যান্সার হতে পারে। কিছু ডাই রয়েছে, কিছু মেডিসিনস রয়েছে যেগুলো ইউজ করবার ফলে, কিছু ফাঙ্গাল ইনফেকশনস যেগুলো থেকে ওরাল ক্যান্সার হতে পারে, কিন্তু এগুলোর সংখ্যা খুবই নগণ্য। মেন হচ্ছে নেশা, ওরাল চিউয়েবল ফর্মস অফ টোব্যাকো, এই গুটখা জাতীয় জিনিসগুলো আছে, গুটখা, জর্দা, খৈনি, যেগুলো মুখের মধ্যে রেখে দেওয়া হয়। অ্যাকচুয়ালি কিন্তু ওই নেশার জিনিসটা থেকে ক্যান্সার হয় না, এটা থেকে যেমন নিকোটিন বেরোয়, ক্যান্সারটা হয় এর সঙ্গে লোক ব্যবহার করে স্লেকেড লাইম বা কলি চুন। আচ্ছা, কলি চুন যেমনি পানের সঙ্গে চুন দিয়ে খাওয়া হয়, সেরকম এই জিনিসগুলোর সঙ্গেও কলি চুন ব্যবহার করা হয়। কলি চুন হচ্ছে, হ্যাঁ, এই কলি চুন হচ্ছে একটা ক্ষারক বা অ্যালকালি বেস যেগুলোকে আমরা ব্যবহার করি। মুখের মধ্যে যে জায়গাটাতে ওই যে জিনিসটাকে চেবানো হচ্ছে, এটাকে ইংরেজিতে বলে কুইড, ওই মন্ডটা যেখানে রাখা হচ্ছে সেখানেই কন্টিনিউয়াসলি কলি চুনটা লাগছে। লেগে আপনার বাথরুম পরিষ্কার করার অ্যাসিড, আপনি ভাবুন যদি বাথরুমে অ্যাসিড ঢালেন, বাথরুম যেখানে পরিষ্কার করছেন, যেখানে ঢাললেন জায়গাটা একদম পুরো ঝাঁঝরা হয়ে গেল। সেই রকমই এই কলি চুনটা কিন্তু নিকোটিনের সঙ্গে মিশে মারাত্মক একটা কার্সিনোজেনিক কেমিক্যাল তৈরি করে মুখের ঠিক ওই জায়গাটাই জ্বালিয়ে দেবে। মানে দীর্ঘদিন ওই একই জিনিস বারবার একই জায়গায় পড়ছে, ইরিটেশন তৈরি হচ্ছে, আমাদের যে ন্যাচারাল যে অ্যানাটমি বা লেয়ারস গুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু দেখবেন প্রত্যেকটি নেশার ক্ষেত্রে ক্যান্সার স্পেসিফিক জায়গায় হয়। যেমন ধরুন যে খৈনি খাচ্ছে, খৈনিটা মুখের মধ্যে সেই জায়গাটায় রেখে দিচ্ছে, সেখানেই কিন্তু ক্যান্সারটা হচ্ছে। এইবার যেটা ঘটনা হচ্ছে, কারণ তো মোটামুটি বোঝা গেল, যদি আমার মুখে হয় এটা আমি বুঝবো কি করে যে আমার এটাই হচ্ছে? দেখুন, আমাদের শরীরে যত রকম রিজিয়নকে আমরা ভাগ করি ক্যান্সারের জন্য, যেমন ব্রেস্ট, গাইনোকোলজিক্যাল ক্যান্সার, থোরাসিক ক্যান্সার, অ্যাবডোমিনাল ক্যান্সার, সেরকম মুখের ক্যান্সারটা পড়ে হেড নেক ক্যান্সারের মধ্যে। হেড এবং নেক, মাথা এবং গলার মধ্যে যত রকম ক্যান্সার হয় তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে হেড নেক ক্যান্সার, আর তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে ওরাল ক্যান্সার, মুখের ক্যান্সার। ওরাল ক্যান্সার মানে কিন্তু মুখগহ্বরের ক্যান্সার। মুখগহ্বরে 7টা বিভিন্ন অংশ আছে, যেমন ধরুন আপনার এটা একটা অংশ, এটা একটা অংশ, গালের ভেতরে একটা অংশ, উপরের তালু একটা অংশ, জিভ একটা অংশ,
গলার ভেতরের দিকে ওরোফ্যারিংস একটা অংশ, এরকম 7টা জায়গায় ওরাল ক্যান্সার হতে পারে। আচ্ছা। এবার এই জায়গাগুলোতে কেন হয় বলুন তো, কারণ ওই যে পান জর্দা গুটখাটা চিবিয়েছে সেটা এক জায়গায় ধরে রাখতো, কিন্তু সেটার রসটা তো বেরিয়ে পুরো মুখের মধ্যেই বিভিন্ন জায়গাতে একদম লেগেছে। একদম। তো যেখানে যেখানে লেগেছে সেই সবকটা জায়গাতেই ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা। এবং আরো বাজে জিনিসটা হচ্ছে, এইটা ধরুন একবার ক্যান্সার হলো, সেটা আর্লি স্টেজে ডিটেকশন হলো, অপারেশন হলো, কেমো হলো, রেডিয়েশন হলো, যেটাই হলো, হয়ে সেরে গেল, কিন্তু ওই যে রসটা সে খেয়েছিল সেটা তো পুরো মুখেই লেগেছিল। কিছুদিন বাদে মুখের অন্য জায়গাতে হয়তো আবার আরেকটা ক্যান্সার হতে পারে, সেকেন্ড ক্যান্সার। ভয়ানক ক্যান্সার এটা। হ্যাঁ, এটাকে এই জন্য বলা হয় ফিল্ড ক্যান্সারাইজেশন। ফিল্ড ক্যান্সারাইজেশন মানে হচ্ছে মুখের একটা ফিল্ডের যেখানে যেখানে ওই রসটা লেগেছে সেখানে সেখানে ক্যান্সার হতে পারে, এবং ওই পুরো ফিল্ডটাই কিন্তু ওই ক্যান্সারের জন্য প্রবণ হয়ে গেল। এবার দেখুন কি কি হতে পারে ওখানে। সবচেয়ে কমন যেটা জিনিস হচ্ছে জিভে একটা ঘা, বা গালের মধ্যে একটা ঘা, ঠোঁটে একটা ঘা, এই ঘাটা নন হিলিং আলসার। এই ঘাটার কি কোনো বিশেষ রকম থাকে? হ্যাঁ, মানে এটাকে লাল, আমরা সাদা? বলি কলিফ্লাওয়ার লাইক গ্রোথ, আচ্ছা ফুলকপির মতন দেখতে ঘা। আচ্ছা। এবার দেখুন মুখে ঘা অনেক রকম কারণে হয়। আপনি খেতে গিয়ে হঠাৎ করে গাল কামড়ে ফেললেন, সেটাতেও কিন্তু ঘা হবে, কিন্তু আচ্ছা। সেই ঘাটা 5 দিন 7 দিন 10 দিন থেকে নিজেই সেরে যাবে। আচ্ছা আর এটায় ব্যথা হয়। আচ্ছা। মুখের ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু হচ্ছে অধিকাংশ সময় পেইনলেস ক্যান্সার হয়, ব্যথা হবে না। ব্যথা হয় না। আচ্ছা। মুখের মধ্যে ঘাটা রয়েছে কিন্তু ব্যথা হচ্ছে না। ব্যথা যদি হয় তাহলে কিন্তু রোগীরা তাড়াতাড়ি ব্যথার ভয়ে কোনো একজন ডাক্তারকে দেখিয়ে নেয়, সে দাঁতের ডাক্তারই হোক, ইএনটি ডাক্তারই হোক, জেনারেল সার্জনই হোক, কাউকে না কাউকে দেখিয়ে নেয়। কিন্তু মুখের মধ্যে ঘা হয়ে রয়েছে কিন্তু আমার ব্যথা নেই, তো লোকে ভাবে কি আমার তো অসুবিধা হচ্ছে না, ও ঘা রয়েছে, ভিটামিনের অভাবে হয়েছে, প্যানফার্টি খাচ্ছি, আস্তে আস্তে কমে যাবে, সেরে যাবে, এটা নিয়ে অত মাথা ঘামাবার দরকার নেই। মুখের ঘাও হচ্ছে লোকে ভাবে গ্যাসের জন্য হচ্ছে, করে প্যানফার্টি খায়। যেহেতু ব্যথা হয় না বলে এরা ডাক্তারের কাছে পৌঁছান না। না, মানে আরো একটা বড় জিনিস হয়, দেখবেন এটা একটা মিসনোমার, এটা নিয়ে আমি আগেও বলেছি। একজন লোকের চোয়ালে ক্যান্সার ছিল। আচ্ছা। চোয়ালে মানে ম্যান্ডিবল, নিচের যে হাড়টা। ক্যান্সারটা আস্তে আস্তে কি করবে, চোয়ালটাকে মানে ম্যান্ডিবলের হাড়টাকে খেয়ে ফেলবে, তারপরে দাঁতগুলোকে নড়বড়ে করে দেবে। এবার প্রথমে পেশেন্ট কি দেখছে, দাঁতগুলো নড়বড়ে হয়ে গেছে, সে একজন দাঁতের ডাক্তারের কাছে গেল। দাঁতের ডাক্তারবাবু কি করলেন, দাঁতগুলো তুলে দিলেন। তুলে দেওয়ার পরে ওর তলায় যে ক্যান্সারটা ছিল সেটা তখন ভিজিবল হলো। আগে দাঁতগুলো ছিল বলে ক্যান্সারটা দেখা যাচ্ছিল না, এখন দাঁতগুলো তুলে দেওয়ার পরে ক্যান্সারটা দেখা যেতে শুরু করলো। ক্যান্সারটা যেহেতু দেখা যেতে শুরু করলো, এবার আরো তাড়াতাড়ি চোখের সামনে এসে গেল। পেশেন্ট কি বলে, ডাক্তারবাবু দাঁত তুলে আমার ক্যান্সার বানিয়ে দিল। মানে নড়বড়ে দাঁতটাও কিন্তু একটা একদম, ইঙ্গিত, এটা একটা লক্ষণ যেটা মুখের ক্যান্সার হতে পারে। দাঁত তুললে ক্যান্সার হয় না, ক্যান্সারটা অরিজিনালি ওখানে ছিলই, এখন চোখের সামনে এলো দাঁত তোলার পরে। আপনি এতদিন পুষে রেখেছিলেন। হ্যাঁ, এবার নিজের দোষ তো আমরা কেউ দেখতে পাই না, তখন সবই ডাক্তারের দোষ হয়ে যায়, সেটা দাঁতের ডাক্তার হোক, সার্জন হোক, বা ক্যান্সারের ডাক্তার হোক। তো এই আর কি। তো এই জিনিসটা নিয়ে কেউ মাথা ঘামায় না যে ক্যান্সারটা আগেই ছিল, এখন চোখের সামনে এলো। তার মানে যেটা আলোচনার মাধ্যমে যেটা বোঝা যাচ্ছে যে যেহেতু পুরুষদের মধ্যে আমরা গুটখা জাতীয় খাবারটা আমরা বেশি খাই, তাহলে কি আমরা ভেবে নিতে পারি যে এই ধরনের ক্যান্সার পুরুষদেরই হয়, মহিলাদের হয় না? দেখুন, মুখের ক্যান্সার যেমন পান জর্দা গুটখা থেকে হয়, তেমনি সিগারেট স্মোকিং বা অ্যালকোহলিজম থেকেও কিন্তু হয়। আচ্ছা। এটা একদম 100% যে মুখের ক্যান্সার বা ওরাল ক্যান্সার ছেলেদের মধ্যে অনেক বেশি হয়, বেশি মেয়েদের মধ্যে হয় না এরকম নয়, কি আচ্ছা হয়, কিন্তু তার পার্সেন্টেজটা ছেলেদের তুলনায় অনেকটাই কম, অনেকটাই কম। মানে ইট মাইট বি লাইক 8:10 or 9:10 রেশিওটা। মানে 9 জন পুরুষের যদি ওরাল ক্যান্সার হয় তাহলে হয়তো একজন মহিলার ওরাল ক্যান্সার। মানে এটা আরো মানে ক্লিয়ার ইন্ডিকেশন যে এই গুটকা বা তামাক জাতীয় খাবার খাওয়ার জন্যই হচ্ছে। হ্যাঁ, তবে এই স্ট্যাটিস্টিক্সে একটা ডিফারেন্স আছে ইস্টার্ন ওয়ার্ল্ড আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মধ্যে। মুখের ক্যান্সার আমরা মূলত আলোচনা করছি আজকে যে পান জর্দা গুটখা তামাক এইসবের জন্য, ভারতে যেটা বেশি হয়। পাশ্চাত্য দেশগুলোতে কিন্তু এইচপিভি বলে একটা ভাইরাস আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটার জন্য মুখের ক্যান্সার হয়। এবং দেখা গেছে সমকামী পপুলেশনের মধ্যে বা যারা অল্টারনেট ফর্মস অফ সেক্স ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু মুখের ক্যান্সার এইচপিভি ভাইরাসের জন্য হয়। যে জন্য নেশাজনিত মুখের ক্যান্সার যেমন প্রাচ্যের দেশগুলোতে বেশি,
সেই রকম এইচপিভি রিলেটেড মুখের ক্যান্সার কিন্তু পাশ্চাত্যের দেশগুলোতে বেশি, যেহেতু মানে ওদের জীবনযাত্রাটা আমাদের থেকে একদম টোটালি অন্যরকম। রোগটা হয়তো হচ্ছে কিন্তু কারণটা আলাদা। শুধু নেশাই কিন্তু ওদের ক্ষেত্রে কারণ নয়। সেক্ষেত্রে কিন্তু আবার দেখা যায় মেয়েদের মধ্যে মুখের ক্যান্সারের সংখ্যাটা কম্পারেটিভলি বেশি। কিন্তু আমি একটা আজকেই আমরা দেখছিলাম সকালবেলা যে পাশ্চাত্যের দেশগুলিতে যে পরিমাণে ওরাল ক্যান্সার হয় আমাদের ভারতবর্ষ বা সাউথ এশিয়ানদের মধ্যে 8 গুণ বেশি হয়। হ্যাঁ, মানে এটা একটা মারাত্মক একটা ক্যান্সার, মানে আলোচনার মাধ্যমে যেটা বোঝা গেল। আচ্ছা, ধরুন আমি একজন অ্যাওয়্যার মানুষ, আমি বুঝতে পারলাম যে আমার মুখে ঘা হচ্ছে, তো আমি ডাক্তারের কাছে পৌঁছলাম। তো ডাক্তার এটাকে কিভাবে একদম স্থির করবেন যে এটা ওরাল ক্যান্সারই হয়েছে? মানে এটার জন্য কি আগেই বায়োপসি করতে হয় না? মানে কিভাবে এটাকে ধরা হয় রোগটা? দেখুন, এটা ডিপেন্ড করছে আপনি কোন ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন। আচ্ছা, মনে করুন আপনি এমন একজন ডাক্তারবাবুর কাছে গেলেন যার ক্যান্সারের সম্পর্কে এক্সপিরিয়েন্স নেই, আচ্ছা, বা আপনি একজন দাঁতের ডাক্তারবাবুর কাছে গেলেন, তিনি প্রথমে চেষ্টা করবেন কমন থিংস শুড কাম ফার্স্ট ইন মাইন্ড। তো উনি প্রথমে ভাববেন যে এটা ক্যান্সার হওয়ার চেয়েও বিনাইন আলসার হওয়ার সম্ভাবনা বেশি। উনি আপনাকে ভিটামিন ওষুধ দেবেন, যেহেতু উনি ক্যান্সার নিয়ে ডিল করেন না, মাথাটা ওইভাবেই কাজ করছে। হোয়াট ইওর মাইন্ড ডাজন্ট নো আইজ ক্যানট সি। তো উনি প্রথমে বিনাইন ভাববেন যে গাল কামড়ে ফেলেছে সেই জন্য হয়েছে, বা খোঁচা দাঁতের থেকে খোঁচা লেগে ঘাটা হয়েছে। উনি আপনাকে ভিটামিন ওষুধ দিলেন, উনি আপনাকে স্টেরয়েড দিলেন, উনি আপনাকে মাউথ ওয়াশ দিলেন, কিন্তু দেখা গেল এগুলো 1 মাস ব্যবহার করেও আপনার ঘা কমলো না। তখন ওনার মাথায় ক্যান্সারটা আসবে। আর আপনি যদি প্রথমেই একজন ক্যান্সার বিশেষজ্ঞর কাছে যান, তিনি তো সারাদিন বিনাইন আর ম্যালিগনেন্ট দু রকমের আলসার দেখেই অভ্যস্ত, তিনি তো আপনাকে দেখেই বুঝতে পারবেন, মানে ম্যাক্রোস্কোপিক যে অ্যাপিয়ারেন্স হয় সেটা দেখেই তো উনি বুঝে যাবেন যে না আমার এটা মুখের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, ডাউট হচ্ছে। হ্যাঁ, এবার দেখুন আমার কাছে যদি কোনো পেশেন্ট আসে, অবভিয়াসলি সে গুগল বা এত কিছু খোঁজ করে বা কারোর রেফারেন্সে ক্যান্সার সাসপেক্ট করেই এসছে, তো তার ক্ষেত্রে আমি আর ওষুধপত্র দিয়ে তার সময় নষ্ট করবো কেন? আমি তাকে দুটো জিনিস করাই। প্রথম হচ্ছে একটা কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যান। আচ্ছা, মুখ আর গলা, এটাকে আমরা মেডিকেল পরিভাষায় বলি সিইসিটি অফ ফেস অ্যান্ড নেক রিজিয়ন, কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যান অফ ফেস অ্যান্ড নেক। এটা করতে দিই, এটা করতে 1 দিন লাগে। যেদিন এটা হয়ে যায় পরের দিন আমি তার বায়োপসি করি। আচ্ছা, এবার এই বায়োপসিটা আমরা পাঞ্চ বায়োপসির মেশিন দিয়ে করতে পারি, ইনসিশনাল বায়োপসি দিয়ে করতে পারি, মানে একটা টুকরো কেটে বের করে নিলাম, অথবা ছোট যদি গ্রোথ হয় এক্সিশনাল বায়োপসিও করতে পারি। এগুলো বিভিন্ন ধরনের বায়োপসির প্রকারভেদ, মোট কথা হরে ধরে জিনিসটা হচ্ছে বায়োপসি। তারপরে সেটা বায়োপসি করতে পাঠালাম। কিন্তু মুখের ক্যান্সারের বায়োপসিরও কিছু স্পেসিফিক টেকনিক রয়েছে। আচ্ছা, ভেরুকাস কার্সিনোমা বলে একটা ক্যান্সার হয়, যেটা হচ্ছে মেন ক্যান্সারটা একদম গভীরে থাকে। আচ্ছা, তার উপরে ফুলকপির মতন গ্রোথ থাকে যেগুলো অ্যাকচুয়ালি ডেড সেল। আচ্ছা, যদি কোনো জুনিয়র ডাক্তারবাবু বা এই বিষয়ে অভিজ্ঞ নন এরকম কোনো ডাক্তারবাবু যদি তার বায়োপসি করেন, ওপর থেকে ডেড সেল গুলো তুলে নিল, কিন্তু জিনিসটা রয়েছে নিচে, তখন বায়োপসিতে আসবে ভেরুকাস হাইপারপ্লাসিয়া, কেরাটো অ্যাকান্থোসিস, মানে হাজার একটা জিনিস আসবে কিন্তু ক্যান্সার আসবে না। এবার পেশেন্ট এক ডাক্তারের পরে আরেক ডাক্তার, তারপরে আরেক ডাক্তার, একটা বায়োপসির পরে দ্বিতীয় বায়োপসি, তারপরে তৃতীয় বায়োপসি, এন নাম্বার অফ ডাক্তার আর এন নাম্বার অফ বায়োপসি করতে থাকবে, আর সবাইকে বলবে আমার রোগ ধরা পড়ছে না। কিন্তু এটা তো দেখতে হবে যে এই সাবজেক্টের নয় সে কিন্তু এই ক্যান্সারের বায়োপসিটা কি করে করতে হবে সেটা তার পক্ষে জানা সম্ভব নয়। ততদিনে এমন একটা জায়গায় পৌঁছে যাবে আজকে যেটা কাটাছেড়া করে ওটা ইনঅপারেবল হয়ে গেছে ততদিনে। আচ্ছা, এবার যেটা আর কি জিজ্ঞাসা থাকবে সেটা হচ্ছে, ধরো আমার পড়লো ক্যান্সার, আমি নিশ্চিত হয়ে গেলাম ক্যান্সার, এবার আমার চিকিৎসাটা কি হবে? দেখুন, একটা জিনিস প্রথমে মাথায় রাখতে হবে, ক্যান্সার কিন্তু এমন একটা রোগ স্টেজ 3 পর্যন্ত যদি ধরা পড়ে ক্যান্সার ইজ 100% কিউরেবল, যদি আপনি সঠিক ডাক্তারবাবুর কাছে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে চিকিৎসা করেন। ক্যান্সারের 4টে স্টেজ হয়, 1, 2, 3, 4 করে। তো স্টেজ 3 পর্যন্ত মানে সেটা যেখানে হয়েছে ওই রিজিয়নটার মধ্যেই রয়েছে, আচ্ছা, বাইরে কোথাও ছড়ায়নি, সেখানে সঠিকভাবে আপনাকে চিকিৎসা করতে হবে। মুখের ক্যান্সারের ক্ষেত্রে যদি আর্লি স্টেজে থাকে, স্টেজ 1 বা স্টেজ 2 তে থাকে, সেক্ষেত্রে আমরা প্রথমে অপারেশন করে ক্যান্সারটা বাদ দিই এবং তারপরে রেডিয়েশন দেওয়া হয়। কখনো কখনো রেডিয়েশনের সঙ্গে কেমোথেরাপিকে কম্বাইন করে দেওয়া হয়, যেটাকে কেমো রেডিয়েশন বলা হয়, সিসিআরটি বা সিটিআরটি বলা হয়। এতেই কিন্তু পেশেন্ট ঠিক হয়ে যায়। কখনো কখনো দেখা যায় যে প্রথমে ক্যান্সারটা স্টেজ 3 তে আছে বা সাইজে খুব বড় আছে, প্রথমেই কাটা যাবে না,
তখন আমরা প্রথমে 3টে সাইকেল কেমোথেরাপি দিয়ে ক্যান্সারটাকে ছোট করে দিই, আচ্ছা তারপরে আমরা অপারেশন এবং রেডিয়েশন দিই। মূলত মুখের ক্যান্সারে এই দুভাবেই আমরা চিকিৎসা করে থাকি। কেমোথেরাপির রোল মুখের ক্যান্সারের ক্ষেত্রে এখনো ওয়েল এস্টাবলিশড নয়। আচ্ছা কিন্তু মানে আমি আমার এতদিনকার কেরিয়ারে দেখেছি কেমোথেরাপিরও কিন্তু ওরাল ক্যান্সারে একটা ডেফিনিট রোল রয়েছে। কতটা রোল রয়েছে সেটা তর্ক সাপেক্ষ। এটা নিয়ে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে অঙ্কোলজিস্টদের মধ্যে প্রচুর ডিবেট রয়েছে, প্রচুর ট্রায়ালস রয়েছে, প্রচুর কাজ হয়েছে। আমি আমার প্র্যাকটিসের ক্ষেত্রে দেখেছি যদি একটু বড় সাইজেরও ক্যান্সার হয়, যেটাকে কাটতে গেলে হয়তো মুখের এতটা অংশ কেটে বাদ দিতে হবে যে পুরো মুখের জিওগ্রাফিটাই চেঞ্জ হয়ে যাবে, তখন পেশেন্টকে দেখে এলিয়েন বলে মনে হবে বা কাটার মতন পজিশনে নেই, তখন আমি কেমোথেরাপি দিয়ে ক্যান্সারটাকে ছোট করে নিয়ে তারপরে অপারেশন করি। আর যদি একদম আর্লি স্টেজে ছোট ক্যান্সার থাকে সেক্ষেত্রে আমি ডিরেক্টলি অপারেশন করি। সেক্ষেত্রে সেরে ওঠার সম্ভাবনা কতটা? 100%। আচ্ছা সঠিক সময়ে সঠিক ডাক্তারবাবুর কাছে সঠিক পদ্ধতিতে যদি আপনি ক্যান্সারের চিকিৎসা করেন, স্টেজ 3 পর্যন্ত ক্যান্সারকেও 100% কিওর করে দেওয়া যায়। জিভের ক্যান্সার, জিভ যতক্ষণ নাড়াতে পারছেন পেশেন্ট চিকিৎসার জন্য আসবে না। জিভ একবার সেঁটে গেছে মানে ওটা মোটামুটি হাতের বাইরে। তারপরে জিভ সেঁটে গেলে পেশেন্ট আর খেতে পারছে না, লালা গিলতে পারছে না, মুখ থেকে কন্টিনিউয়াসলি ড্রিবলিং হচ্ছে। তখন যখন সে দেখছে আমার হাতে আর অন্য কোনো রাস্তা নেই, তখন সে ক্যান্সারের ডাক্তারবাবুর কাছে যাচ্ছে। তার আগে পর্যন্ত এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় তিনি পৌঁছচ্ছেন যখন আর উপায় নেই, আর কিছু করার নেই, তখন প্যালিয়েটিভ কেয়ার, মরফিন ট্যাবলেট খেয়ে যাওয়া, আর কিছু ইমিউনোথেরাপি নিয়ে যাওয়া। ইমিউনোথেরাপি ইজ ভেরি কস্টলি। মানে ইমিউনোথেরাপি দিতে প্রত্যেক 15 দিন অন্তর পেশেন্টের 1.5 থেকে 2 লাখ টাকা খরচা হয়। অনেক কস্টলি। সেটা তো নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পেশেন্টের পক্ষে সম্ভবই নয়। এবং আশ্চর্যের বিষয় দেখুন যে এই ধরনের ক্যান্সারে যারা আক্রান্ত হন তারা কিন্তু নিম্ন আর্থসামাজিক পরিবারের সবাই, এক একজন। হ্যাঁ, যে কারণ তার যেটুকু পুঁজি আছে, যেটুকু বাড়ি ঘর সম্পত্তি রয়েছে, চিকিৎসার জন্য সেটাও বেরিয়ে যাবে। দেখুন, আমি আমার লাইফে আমার প্র্যাকটিসে একটা জিনিস মেনটেন করি, আজ অব্দি করে আসছি। স্টেজ 4 এর ক্যান্সার যেখানে আমি দেখি যে এই পেশেন্টকে আমি চিকিৎসা করেও তাকে কিওর করতে পারবো না, অথচ বাড়ির লোক হয়তো চাইছে যে ডাক্তারবাবু আপনি চিকিৎসা করুন, আমরা দরকারে ঘর বাড়ি বেচে চিকিৎসা করাবো, আমি সেই পেশেন্টদের হাত তুলে দিই। আমি বলেই দিই যে আমার দ্বারা হবে না, আপনি অন্য ডাক্তার দেখে নিন, বা বাড়িতে গিয়ে এইটুকু ওষুধ লিখে দিলাম, এইটুকু ওষুধ খাওয়ান। কারণ দেখা যাবে একটা পেশেন্টকে বাঁচানোর জন্য তার বউ, তার ছেলে, তার মেয়ে সবাই রাস্তায় চলে আসবে। এরকম ভাবে অভিশাপ কুড়োনোর কোনো প্রয়োজন নেই। আরো খারাপ জিনিসটা হচ্ছে এই লোকটি মুখের ক্যান্সার হওয়ার পরে যতদিন বেঁচে থাকে তিলে তিলে সে নিজেকে দোষারোপ করতে থাকে মনে মনে, কারণ ওই ক্যান্সারটা তারই ডেকে আনা। একদমই তাই। এটা অন্য কোনো ক্যান্সার নয় যে আজকে সে বলতে পারে, কপাল চাপড়াতে পারে যে ভগবান তুমি আমাকে একই ক্যান্সার দিয়ে দিলে, কি রোগ দিয়ে দিলে। তার তখন প্রতি মুহূর্তে ভেতরে ভেতরে সে খোকলা হয়ে যায় এটা ভেবেই যে এই ক্যান্সারটাকে আমি নিজে 15 বছর নেশা করে নিজের হাতে ডেকে এনেছি, যার জন্য আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা আজকে রাস্তায় বসতে চলেছে। একদম তাই। তো অনুষ্ঠানের আমার একেবারে শেষ পর্বে, তো যেটা জানতে চাইবো যে এই রোগটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, 1, 2 হচ্ছে প্রতিরোধ কিভাবে করা যায় সেটা তো বোঝাই যাচ্ছে আলোচনার মাধ্যমে যে আমরা কি করতে পারি কি করতে পারি না। এবং আরো একটা জিনিস যেটা জানতে চাইবো যে যারা এই মুহূর্তে গুটখা খাচ্ছেন, মুখে ঘা দেখা যাচ্ছে, তো তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? দেখুন, ক্যান্সারকে কিওর করার থেকেও বড় কথা আটকাতে হলে আমরা যেটা বলি প্রিভেন্টিভ স্ট্র্যাটেজিস, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, টার্সিয়ারি প্রিভেনশন এরকম হয়। সবার আগে একটা হয় প্রাইমর্ডিয়াল প্রিভেনশন, মানে রোগটা যখন হয়নি তখন থেকেই তাকে আটকাতে হবে। কি করে? এটার জন্য প্রয়োজন সোশ্যাল অ্যাওয়ারনেস। একদমই, মানে আমি যেটা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে করে চলেছি বিগত 5 বছর ধরে। দেখুন, আমাদের দেশে আমরা সিগারেট তৈরি করা ব্যান করতে পারি না, আমরা গুটখা বানানো ব্যান করতে পারি না, অথচ সেটা ব্যবহার করলে লোককে রাস্তার মোড়ে দাঁড়িয়ে জরিমানা করতে পারি। যদি আমার সত্যি এত সদিচ্ছা থাকে যে লোককে আটকাবো, তাহলে এই ফ্যাক্টরি গুলো বন্ধ করে দিলেই হয়, কিন্তু সেটা তো আর্থসামাজিক কারণে হচ্ছে না। তো সুতরাং একটাই রাস্তা যে পান, তামাক, জর্দা, গুটখাজাত সামগ্রী ব্যবহারের থেকে
যতটা বিরত থাকা যায়। একদম এইগুলো ব্যবহার করলে, গ্রাম বাংলায় গেলে আপনি দেখবেন আজকালকার 5-6 বছরের বাচ্চারা পর্যন্ত বসে বসে গুটখা চেবাচ্ছে। 2 হচ্ছে, যারা ব্যবহার করছেন শুধু নিজের জন্য না, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, আপনার রিলেটিভ, হুম, 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 আপনার পাড়াতেও যাদের আপনি দেখছেন যারা এগুলো করছে, আপনার বাড়িতে যারা কাজ করছে, লেবার শ্রেণীর লোক হুম, কিন্তু এই মুখের হুম, হুম, নেশাগুলো হুম, বেশি হুম, করে, তাদেরকে এগুলো বোঝানো, বারণ করা, আটকানো। হুম, তাহলে এই তো রাস্তা, হুম, নেশা বন্ধ করা। হুম, আর যদি সেরকম কোনো কিছু হয়, হুম, তাহলে সঠিক ডাক্তারবাবুর সঙ্গে গিয়ে যোগাযোগ করে হুম, যত সত্বর সম্ভব চিকিৎসা শুরু করা। এই দুটোই রাস্তা, প্লেন অ্যান্ড সিম্পল। মানে প্রশ্নগুলো সহজ আর উত্তরটাও জানা, একদমই কিন্তু তাই, আমরা সেগুলো ফলো করি না। একদমই তাই। ধন্যবাদ ডাক্তারবাবু এত সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। তো ওরাল ক্যান্সার নিয়ে যদি এরপরও আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে, কমেন্ট বক্স তো খোলা রইলো, সেখানে আপনারা স্বচ্ছন্দে লিখে জানাতে পারেন। আমরা একটা নাম্বারও দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, যদি চিকিৎসা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনারা সেখানে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে।